রুডির আক্রমণে সবকিছু বিধ্বস্ত হয়ে গেল। আর সুদীপাকে কিডন্যাপ করেছিল ওই রুডি, কিন্তু আজকের পুরো বিষয়টা কিন্তু রহস্যের বেড়াজাল ছাড়িয়ে গেছে। রুডির ওই ওষুধের কারবার, সে ওষুধের কারবার করে এতদিন ধরে মানুষকে ঠকিয়েছে। আজকে রুডি তার জ্বলন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আদিত্যর অসাধ্য কেরামতি। আদিত্য কিন্তু সুদীপাকে একেবারে নিজের করে বাঁচিয়ে নিয়েছে। তাহলে কি করে হলো, সুদীপাকে কি করে বাঁচাতে পারলো আদিত্য, পুরো বিষয়টা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখতে চলেছি। তো আদিত্য যখন বারবার সে গাড়ির পিছনে দৌড়াতে যখন সে আর নাগাল পাচ্ছিল না, তখন সে বাইকটাকে নিয়ে তার পিছন ধাওয়া করতে শুরু করে দেয় এবং তাদের গাড়ির সামনে রেখে তাদেরকে বেধড়ক মারতে শুরু করে দেয় এবং মারতে তাদেরকে কিন্তু পুলিশের হাতে তুলে দেয়। এবং তারই পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাই যে সুদীপার পেছনে গিয়ে বলতে লাগে আদিত্য, সুদীপা। আর তখনই সুদীপা একেবারে সামনে ফিরে আদিত্যকে বুকে জড়িয়ে ধরে অনাবিল শান্তি অনুভব করতে লাগে। তার মনের ভিতরে একেবারে আকুলি বিকুলি করছিল যে মানুষটা, সেই মানুষটা কিন্তু তার বুকে আশ্রয় নিয়েছে। আদিত্য তাকে বুকে জড়িয়ে ধরে রাখে এবং সুদীপাও আদিত্যকে বুকে জড়িয়ে ধরে অনাবিল শান্তি অনুভব করতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হোটেলের মধ্যে কিন্তু পরমা প্রচন্ড চিৎকার করছে, আমার স্বামীর নামে, আমার হাজবেন্ডের নামে কেউ কোনো কথা বলবে না। যদি কেউ কোনো কথা বলো তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব। তখন ওখানে থাকা মানুষজন বলতে লাগে, দেখো তাই বলে তোমার স্বামীর জন্য এরকম একটা অন্যায়কে প্রশ্রয় দেবে? তখন পরমা বলতে লাগে, আমার স্বামী ওরকম কোনো ব্যাপারই নয়। আমার স্বামীর ক্যারেক্টারের বিষয়টা আমি আপনাদের কাছ থেকে নেব না। আমার স্বামীর ক্যারেক্টারের পরিচয়, ক্যারেক্টার সার্টিফিকেট কি আপনারা দেবেন? আমি ওনার স্ত্রী, সেক্ষেত্রে আমি বুঝে দেখবো। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি পরমার বন্ধু বান্ধবীরা বলতে লাগে, কি রে পরমা, তুই বলছিস তোর স্বামী এখন বাইরে রয়েছে, বিদেশে রয়েছে, তুই তাহলে মিথ্যা কথা বলেছিস তোর স্বামী এখানে রয়েছে, ড্রিঙ্ক করছে? তখন পরমা বলতে লাগে, দেখ আমার এইসব কথা বলতে এখন ভালো লাগছে না। এখন যে সমস্যার মধ্যে রয়েছে এই সমস্যাটা আমি মেটাই। এখন আমি ওসব বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, তোরা কিন্তু ওই বিষয়ে কোনো কথা বলবি না। এদিকে অভ্র কিন্তু আবারও কিন্তু একেবারে লুটিয়ে পড়ছে আর বলতে লাগে, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না। এদিকে তখন পরমা কি করে, আস্তে আস্তে করে কিন্তু সেই অভ্রকে কি বলবো, অভ্রকে তুলে নেয়, বলতে লাগে, ওঠো অভ্র ওঠো, চলো বাড়ি যেতে হবে। তখন সেখানে টিনা প্রতিবাদ করতে বসে, এই তুমি নিয়ে যাচ্ছ কেন ওকে, তুমি নিয়ে যাচ্ছ কেন? আমার বন্ধুকে আমরা ভালো করে চিনি, আমার বন্ধুর এই অবস্থার জন্য তুমিই দায়ী পরমা, তুমিই দায়ী। তুমি হতে পারো ওনার ওয়াইফ, কিন্তু কোনোভাবেই আমার বন্ধুকে তোমার হাতে ছেড়ে দেবো না। আমার বন্ধু কত ভালো মানুষ, কত ওর মতো কোনো মানুষ হয় না, আমরা সবাই ওকে পছন্দ করি। আর তোমার জন্য আজকে আমার বন্ধু কোনোদিন ড্রিঙ্ক পর্যন্ত করেনি, আর তোমার জন্য ড্রিঙ্ক করেছে, তোমার জন্য গান বলেছে। গানটা বলছিল কার জন্য পরমা? গানটা বলছিল কার জন্য? আমার বন্ধুকে আমরা সেফলি বাড়ি পৌঁছে দিতে পারবো। কিন্তু পরমা বলতে লাগে, দেখুন আপনি ওর বন্ধু, সেক্ষেত্রে আমি ওই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি ওর ওয়াইফ, সেক্ষেত্রে আমার পুরো দায়িত্ব কর্তব্য কিন্তু রয়েছে। আমার স্বামীর সঙ্গে আমার কি হবে না হবে সেটা তোমাকে বলবো কেন? আমি আমার আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি ঘটবে না ঘটবে, কি হবে না হবে, সেটা আমাদের একান্ত ব্যক্তিগত, আপনি কেন এর মধ্যে কথা বলতে আসবেন? এই বলে পরমা কিন্তু তাকে একেবারে মুখে চপেটাঘাত করে সেখান থেকে কিন্তু আদিত্যকে, অভ্রকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং বাড়ি আসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে থানায় কিন্তু ওই সুদীপাকে যারা যে দুটো ছেলে ধরে নিয়ে যাচ্ছিল, ওই দুটো ছেলেকে ধরে নিয়ে আসা হয়েছে, তাদের জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি তরুণ বাবু বলতে লাগে, আজকে বৌমার জন্য এত কিছু হয়েছে, বৌমার এই অসাধ্য কেরামতি, বৌমার এরকম একটা যুক্তি, সত্যি এরকম একটা সিচুয়েশন, এত বড় একটা অপারেশন কিন্তু সাকসেস পেয়ে গেছি আমরা। তখন আদিত্য বলতে লাগে, না, ওদের মুখ থেকে আগে সত্যি কথাটা বার করতে হবে, তারপরে কিন্তু আমাদের আর কাজ। তখন সেখানে ওই তরুণ বাবু বলতে লাগে, আপনি খুবই ক্লান্ত আর আপনার ওয়াইফ বৌমা খুবই ক্লান্ত, সেক্ষেত্রে আপনারা যান, বাড়িতে যান, কোনো সমস্যা নেই, আমরা ওদের থেকে কথা কি করে বার করে নিতে হয় সেটা আমরা ভালো করে বুঝি। তখন আদিত্য যেতে চাইছে না, তবুও তরুণবাবু বলতে লাগে, যান আপনি, স্যার আপনি চলে যান, কোনো তো সমস্যা নেই, আমরা এখানে সামলে নেবো, আপনি বৌমাকে নিয়ে বাড়ি যান। তখন সেখানে আদিত্য বলতে লাগে, ঠিক আছে আমি তাহলে আসছি। এই বলে কিন্তু সুদীপা এবং আদিত্য বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি সেই বাইরে বেরিয়ে এসে কিন্তু সুদীপার মাথাতে একটা হেলমেট পরিয়ে দেয় এবং সেই হেলমেট পরে কিন্তু সুদীপা অবাক দৃষ্টিতে আদিত্যের মুখের দিকে তাকিয়ে রয়েছে। আর সেখানে কিন্তু বসে রয়েছে গাড়ির মধ্যে রুডি। সেই রুডিকে কিন্তু অনেকদিন দেখানো যায় না, রুডিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের দিকে চেয়ে রয়েছে। সে মনে মনে ভাবতে লাগে, কে ওটা আমার ওষুধের এত বড় ওষুধের জালি ব্যবসার কারবারের এত বড় আগুনটা লাগালো কে? আমি তো ভালো করে মুখটা দেখতে পেলাম না। এদিকে তখন সুদীপ এবং আদিত্য সামনের দিকে এগিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরমা অভ্রকে নিয়ে এসেছে, অভ্রকে আস্তে আস্তে করে কিন্তু গাড়ির মধ্যে বসিয়ে দেয়। অভ্র বারবার পড়ে যাচ্ছে, সে ঘোরের মধ্যে, নেশার মধ্যে রয়েছে, তো অভ্র বারবার পড়ে যাচ্ছে, কিন্তু পরমা তাকে একবার সহেস নিয়ে তাকে বসিয়ে দেয়, তার সিট বেল্টটা বেঁধে দেয়। তখন সেখানে অভ্র আবারও বলতে লাগে, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না। তখন সেখানে পরমা হারিয়ে যাচ্ছে অন্য এক জগতে, যে জগতের মধ্যে তার কিন্তু ঠাঁই নেই। সেই জগৎটার মধ্যে যেখানে সে অভ্রকে এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে। তখন পরমা আস্তে আস্তে করে ওই সাইডে সিটে গিয়ে বসে এবং যেই না গাড়িটা স্টার্ট দিয়ে যাবে, অভ্র তখন আবারও হোঁচট খেয়ে কিন্তু একদম টলে পড়ে আবারও কিন্তু সামনের দিকে হেলে পড়ে। তখন পরমা তাকে ধরে ফেলে এবং পরমার কাঁধে মাথা রেখে একেবারে অভ্র অনাবিল শান্ত অনুভব করতে শুরু করে দেয়। আর তখন পরমা মনে মনে ভাবতে লাগে, অভ্র তোমার এই সমস্ত বিষয়ের জন্য শুধু আমি দায়ী, অভ্র তোমার এই বিষয়ের জন্য শুধু আমি দায়ী। নিজেকে দোষারোপ করতে ব্যস্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে করে কিন্তু
পরমা গাড়ি চালিয়ে সামনের দিকে রওনা হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যেই না আদিত্য এবং সুদীপা সেখান থেকে বাইরে বেরিয়ে গেছে, হঠাৎ করে সেখানে কিন্তু 2-3টে মহিলা এসে বলতে লাগে আমার ছেড়ে দিন, আমার ছেলেদের ছেড়ে দিন, ওরা এরকম কাজ করে না। এবং তার সাথে সাথে একটা বৃদ্ধ বয়স্ক ব্যক্তিও কিন্তু এসেছে আর বলতে লাগে আমার ছেলেগুলোকে আমরা খুব কষ্ট করে মানুষ করেছিলাম, কিন্তু ওরা যে এরকম একটা ভুল করবে, এরকম একটা অন্যায় করবে, ওরা কিছু করেনি, শুধু এরকম একটা টাকার জন্য, টাকার লোভে পড়ে এসবগুলো করেছে, আপনারা ছেড়ে দিন। তখন সেখানে তরুণবাবু বলতে লাগে আপনারা এখানে এসেছেন কোন সাহসী বলেন তো এখানে এসেছেন, আপনারা কোন সাহসী এখানে এসেছেন, আপনারা কারা? তখন বলতে লেগেছে আমরা ওই ছেলেদের বাবা মা, আমরা ওর গার্জিয়ান। তখন তরুণবাবু বলতে লাগে ওরা কি করেছে জানেন, ওরা ওষুধের মানে জালি কারবার করেছে, ওই ওষুধ খেয়ে কত মানুষ মারা গিয়েছে, কত মানুষকে খুন করেছে আপনি জানেন, আপনারা জানেন? তখন সেখানে বয়স্ক ভদ্রলোক ছেড়ে যে ছদ্রবেশ ধারণ করে ব্যক্তিটা এসেছিল, সে বলতে লাগে হ্যাঁ আমি বুঝতে পারছি, ওদেরকে চরম শাস্তি দেন, তখন সেখানে বলতে লাগে হ্যাঁ ওদের বলতে বলুন যাতে ওরা সত্যি কথাটা এদের গ্যাংয়ের মাথাটাকে স্বীকার করতে বলে, তাহলে কিন্তু ওদের শাস্তি কম হয়ে যাবে। এমন সময় সেখান থেকে কালো চাদর পরিহিত অবস্থায় রুডি চলে আসার, বলতে লাগে ওদের শাস্তি কমাবেন না অফিসার, ওদের শাস্তি কমাবেন না, এই বলে রুডি ঘরের ভেতরে প্রবেশ করে। আর রুডিকে দেখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তরুণবাবু জিজ্ঞেস করতে লাগে আপনি কে, আপনাকে তো চিনলাম না, আপনি কে বলেন তো? তখন রুডি বলতে লাগে দেখুন ওরা যা অন্যায় করেছে, ওরা যা অবিচার করেছে, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, আমি ওদের সাক্ষ্য দিতে এসেছি, ওদের যেন চরম শাস্তি দেওয়া হয়, আমি ওদের খুব কাছের লোক, আমি ওদের সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি। তখন তরুণবাবু বলতে লাগে ঠিক আছে আপনি এগিয়ে যান। তখন সেখানে রুডি সামনের দিকে এগিয়ে আসে, ওই লোক দুটো মানে ছেলে দুটো চিনতেই পারছে না। তখন রুডি তার মুখটা যে আলগা করে তখন বলতে লাগে দাদা। তখন সেখানে রুডি বলতে লাগে তোরা যে অন্যায় করেছিস সেই অন্যায়ের কিন্তু প্রতিশোধ তোদের নিতে হবে, তোদেরকে সেই অন্যায়ের প্রতিফলন ভোগ করতে হবে, এই বলে রুডি একটা বন্দুকটা বের করে এবং ঝটঝট করে 2টো পিস্তলের গুলি খরচ করে এবং 2টো ছেলেকে কিন্তু মেরে দেয়। তখন সেখানে ওই তরুণবাবু চিৎকার করে ওঠে কে তোমরা, কে তুমি? তখন সেখানে ওই পাশে থাকা যে সমস্ত মহিলারা ছদ্মবেশ ধারণ করে এসেছিল সবাই কিন্তু সবাই কিন্তু ওই রিভলভার বার করে, বন্দুক বার করে এবং সবার দিকে কিন্তু তাক করে ধরে। তখন সেখানে তরুণবাবু মানে রুডিকে ধরে ফেলেছিল, কিন্তু রুডি তাকে এত জোরে মারে এবং তার হাতটাকে কেটে দেয় আর বলতে লাগে না সবাইকে আমি শেষ করে দেবো, এদেরকে মারবো না, এরা তো সমাজের অনেক খুব উপকার করে, সেক্ষেত্রে এদেরকে আমি মারবো না, তবে এদেরকে তোমাদেরকে একটা কথা বলে রেখে যাই, আমাকে ধরতে শোনা, আমার সঙ্গে লড়তে শোনা, তাহলে কিন্তু আমার ছেলেদের গায়ে যদি তোমরা হাত দিয়েছো তোমাদের হাত কিন্তু আমরা কেটে রেখে দেবো। তরুণবাবুর হাতে প্রচন্ড আহত করে সেই আহত রক্ত দিয়ে রুডি টেবিলে বসে থাকে, একটা চিঠি লিখে যায়, সেই চিঠিতে লেখা থাকে প্রতিশোধ, এই বলে রুডি সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর বাইরে বেরিয়ে গিয়ে প্রচন্ড ভেঙে পড়তে শুরু করে দেয়, না এত বছরের আমার ওষুধের ব্যবসা, যে ব্যবসা করে আজকে এত প্রতিপত্তি, এত নাম, এত অর্থ যশ কামিয়েছি, সেই ব্যবসায় কি আগুন ধরালো? ওই মেয়েটাকে তোমার চিনতে হবে, কে ওই মেয়েটা? এমন সময় রুডির কাছে কিন্তু একটা SMS চলে আসে, একটা নোটিফিকেশন আসে, নোটিফিকেশন দেখেই কিন্তু সে অবাক হয়ে যাচ্ছে, আরে দীপা সেনগুপ্ত এত বছর পরেও আমার পিছু ছাড়েনি, দীপা সেনগুপ্ত ওখানে কে আছে? মানে রুডির কাছে যে ভিডিওটা এসছে সেই ভিডিওতে দেখতে পাচ্ছি যে সুদীপা সেখানে পৌঁছেছিল এবং সেখানে গিয়ে যখন তার হিডেন ক্যামেরাটা পড়ে গিয়েছিল, তখনকার যে ভিডিও ক্যামেরাটা, যে তখনকার যে সিসিটিভি ফুটেজটা, সেই ফুটেজটা কিন্তু একেবারে রুডির কাছে চলে এসেছে। আর আমরা দেখতে পাচ্ছি রুডি সেটা দেখে অবাক হয়ে যাচ্ছে, দীপা সেনগুপ্ত এখনো আমার পিছু ছাড়েনি, আরে দীপা সেনগুপ্ত কোনোদিন পিছু ছাড়বে না। রুডি কিন্তু ভয়ে আঁতকে উঠতে শুরু করে দেয়, রুডি ভয়ে কাঁদতে শুরু করে দেয়, সে কি করবে সে কিছুই বুঝতে পারছে না, সে যেন প্রচন্ড ঘোরের মধ্যে পড়ে গেছে যে দীপা সেনগুপ্তকে এত বছর পরে সে দেখেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরমার মা চলে এসেছে এবং গায়ত্রী চৌধুরীকে যা নয় তাই করে কথা বলছে, বেয়ান আপনাদের বাড়ি থেকে জলজান্ত একটা মেয়ে বাইরে বেরিয়ে গেল, আপনারা তাকে আটকালেন না, আপনারা তাকে জিজ্ঞেস করলেন না, এত রাত্রে বেলা একটা মেয়ে একাকী অবস্থায় বাড়ি থেকে চলে গেছে, আপনারা কোনোভাবে আটকালেন না? তখন সেখানে সুনন্দা বোঝাতে শুরু করে দেয়, দেখুন বিহান মোশান আপনি এরকম করেন না, বিহান আপনি এরকম করছেন কেন? আপনার মেয়ে একটা অ্যাডাল্ট মেয়ে, সেক্ষেত্রে ও কোথায় যাবে না যাবে সে বিষয়ে তদারকি কি আমরা করবো? ওর কাছে যদি কোনো কৈফিয়ত চাওয়া হয় ও কি কোনো কৈফিয়তের উত্তর দেবে? তখন সেখানে গায়ত্রী চৌধুরী বলতে লাগে, সুনন্দা তুমি কেন বলো তো বকবক করছো? ওদেরকে বলে দাও ওদের কোনো প্রশ্নের আমরা উত্তর দিতে পারবো না, তখন সেখানে ওই বড়মার মা গিয়ে বলতে লাগে কি করবেন আপনি কি করবেন বলেন তো? তখন গায়ত্রী চৌধুরী বলতে লাগে একদম চুপ, কোনো কথা বলবেন না, আমার বাড়িতে বই এসে আপনি অপমান করছেন, সেই থেকে দেখছি বক করে যাচ্ছেন, একদম কথা বলবেন না। এমন সময় সেখানে কিন্তু আদিত্য এবং সুদীপা চলে আসে এবং সেখানে পরমার মা গিয়ে বলতে লাগে, এই তো আসলেন, ও বিখ্যাত IPS অফিসার আদিত্য চৌধুরী, আপনি কি জানেন না পরমা কোথায় গেছে, তাকে পাওয়া যাচ্ছে না, আপনারা তো দিব্যি আসেন, এই বলে আদিত্যকে অপমান করতে শুরু করে দেয়। শোনো আদিত্য, তোমারও কিন্তু রেসপন্সিবিলিটি রয়েছে, পরমা কোথায় গেছে? তখন সেখানে আদিত্য বলতে লাগে, দেখুন এই বিষয়ে খেয়াল রাখার দায়িত্ব কি আমার? তখন সেখানে ওই পরমার মা বলতে লাগে, হ্যাঁ অবশ্যই এই রেসপন্সিবিলিটি তোমার রয়েছে, তুমি কি বলতে চাচ্ছ, তোমার এই রেসপন্সিবিলিটি রয়েছে। এই বলে যখন আদিত্যকে অপমান করতে ব্যস্ত হয়ে পড়েছে, তখন সেখানে সুদীপা বলতে লাগে, দেখুন
আপনি আপনি অযথা দুশ্চিন্তা করছেন, সেজন্য এই কথাগুলো বলছেন। তখন সেখানে গায়ত্রী মানে পরমার মা শ্রুতি গিয়ে বলতে লাগে, এই সুদীপা তুমি চুপ করো, তুমি চুপ করো। সুদীপা তখন বলতে লাগে, আমি চুপ করবো কেন? আমার হাজবেন্ডকে নিয়ে যদি তুমি আপনি খারাপ কথা বলেন, আমার হাজবেন্ডের সঙ্গে যদি বাজে মন্তব্য করেন, তাহলে আমি কেন ছেড়ে দেবো? আমার হাজবেন্ডের বিষয়ে পুরো প্রোটেক্ট করার দায়িত্ব আমার, আমার হাজবেন্ডের বিষয়ে আপনি কোনো কথা বলতে আসবেন না। এই বলে কিন্তু সুদীপা তাকে থামিয়ে দেয়, দমিয়ে দেয়। তখন সেখানে পরমা গায়ত্রী চৌধুরী বলতে লাগে, দেখো সুদীপা, ওদেরকে বলে দাও। আর মিহান, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার ধৈর্যের সীমা পার করিয়ে দেবেন না, আমার ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করাবেন না, আমার ধৈর্যের পরীক্ষা এখানে নেবেন না। তখন সেখানে পরমার মা শ্রুতি এগিয়ে আসে, বলতে লাগে, কি করবেন আপনি, আপনি কি করবেন বলেন তো? এই বলে একেবারে গায়ের উপরে পড়তে যায় গায়ত্রী চৌধুরী। গায়ত্রী চৌধুরী তখন রেগে একেবারে আগুন হয়ে গেছে। এমন সময় বাইরে দেখা যায় পরমা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। তখন সেখানে গায়ত্রী চৌধুরী বলতে লাগে, ওই তো আসছে, ওই তো আসছে। তখন পরমার মা এগিয়ে যায়, বলতে লাগে, কি রে মা, কোথায় ছিলিস মা, কোথায় ছিলিস মা? তো যাই হোক, এরকম একটা সিচুয়েশন যখন চলে এসেছে, তখন সেখানে পরমার মা এই গায়ত্রী চৌধুরী মানে বড় মা গিয়ে বলতে লাগে, তুমি কোথায় গিয়েছিলে বলো তো, কোথায় গিয়েছিলে? তোমার জন্য তোমার বাবা মা আমাদের বাড়ি বয়ে এসে অপমান করছে, অপদস্থ করছে, তোমার জন্য আমাদের এই কথাগুলো শুনতে হচ্ছে, এই করতে হচ্ছে, তা করছে। তোমার জন্য আজকে তোমার বাবা মা আমাদের বাড়িতে সবগুলো সহ্য করতে হচ্ছে। আমি কেন সহ্য করবো সবগুলো? তোমার জন্য আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে কি তুমি আমাদের জীবনটাকেও শেষ করতে চাও, আমাদের জীবনটাকে ফেল করে দেবে? এই বলে বড় মা যা নয় তাই করে বলতে শুরু করে দেয় পরমার উপরে। তখন সেখানে সুদীপা বলতে লাগে, পরমা মনে হয় কিছু বলবে, বড় মা তুমি চুপ করো। তখন বড় মা বলতে লাগে, না আমি চুপ করবো না, আমি ওর কোনো কথা আজকে শুনবো না, আমি ওর কোনো কথা আজকে শুনবো না, যান যান যান, আপনার মেয়েকে আপনারা বাড়ি নিয়ে যান। তখন সেখানে পরমার মা শ্রুতি সামনের দিকে এগিয়ে যায় আর গিয়ে বলতে লাগে, পরমা পরমা মা আমার, তুই কোথায় গিয়েছিলিস মা? তুই কিছু বলা না কও না, তুই এখানে রয়েছিস কি জন্য? একটাবার তো ফোন করতে পারতিস। তখন সেখানে পরমা বলতে লাগে, তোমরা চলে যাও বাবা মা, পাপা মামা, তোমরা সেখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের সঙ্গে আমি পরে কথা বলবো, তোমরা এখান থেকে প্লিজ চলে যাও, আমি যাবো না তোমাদের সঙ্গে। তখন সেখানে পরমা যখন এরকম জোর জবরদস্তি করছে, তখন পরমার বাবা বলতে লাগে, কি রে মা, তুই এরকম করছিস কেন মা? তখন পরমা বলতে লাগে, বাবা আমি কি কথাটা বললাম শুনতে পেলে না? তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের সঙ্গে আমি পরে কথা বলবো। এই বলে তখন যখন পরমা এরকম করে বলছে, তখন পরমার মা এবং পরমার বাবা সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর হঠাৎ করে দেখতে পাচ্ছি, বেরিয়ে যাওয়ার উপক্রম করলেই হঠাৎ করে সেখান থেকে কিন্তু অভ্র চলে আসছে, এবং অভ্র আস্তে আস্তে কিন্তু সেই দরজার মুখের কাছে একটা ফুলদানিতে আঘাত লেগে সে ফুলদানিটা মাটিতে মানে মেঝেতে পড়ে যায়, এবং অভ্র সেখানে লুটিয়ে পড়ে। তারপরে সেখান থেকে উঠে দাঁড়ায়, আর উঠে দাঁড়িয়ে প্রচন্ড হাসিতে ব্যস্ত হয়ে পড়ে, প্রচন্ড হাসতে শুরু করে দেয়, আর বলতে লাগে, হামারি আধুরি প্রেম কাহানি, হামারি আধুরি প্রেম কাহানি, হামারি আধুরি প্রেম কাহানি। আর এমন সময় পরমার বাবা মায়ের কাছে যখন চলে গেছে, পরমার বাবা মা তখন নাকে হাত দিতে শুরু করে দেয়, কেননা মদ খেয়েছে, সেই মদের দুর্গন্ধ কিন্তু তারা সহ্য করতে পারছে না। এমন সময় সেখানে পরমার কি বলবো, বড় মা এগিয়ে এসে বলতে লাগে, অভ্র তুমি মদ খেয়েছো, তুমি চৌধুরী পরিবারের ছেলে, তুমি মদ খেয়েছো। এই বলে অভ্রকে একটা গালে চমর চমর করে মারতে শুরু করে দেয়। তখন সেখানে পরমা বলতে লাগে, মা আপনি ওকে কিছু করবেন না, আপনি ওকে কিছু করবেন না, ও যেটা করেছে সেটা আমার জন্য করেছে, আমার জন্য মদ খেয়েছে, আমার দোষ, আমার দোষ, আমার দোষ। এই বলে কিন্তু পরমা তাকে আটকেতে শুরু করে দেয়। তখন সেখানে আদিত্য বলতে লাগে, কি রে দাদা, দাদা ভাই তুই মদ খেয়েছিস, দাদা ভাই তুই মদ খেয়েছিস, কি জন্য মদটা খেয়েছিস, তুই কি জন্য মদটা খেয়েছিস? এদিকে তখন পরমা বলতে লাগে, মা ওদের কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, ও আমার জন্য মদটা খেয়েছে, আমি মানছি অভ্র আমার জন্য মদ খেয়েছে, আমার জন্য ওর জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এর জন্য কিন্তু শুধু আমি একা দায়ী নয়, আদিত্য তুমিও কিন্তু দায়ী, আদিত্য তুমিও কিন্তু দায়ী। আর আদিত্যকে যখন দোষারোপ করছে, আদিত্যের চোখটা তখন কপালে উঠে গেছে, এদিকে সুদীপার চোখটাও কিন্তু কপালে উঠে গেছে। সে কি বলবে, সে কি করবে, কিছুই বুঝতে পারছে না। পরমা হঠাৎ করে কিন্তু তাদের উপরে এত বড় একটা বদনাম কিন্তু দিয়ে দিচ্ছে, এত বড় একটা দোষারোপ করছে, বারবার পরমা কিন্তু আদিত্যকে দোষারোপ করছে, আদিত্য দোষী, আদিত্য দোষী। আর এভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে পারে? রুডি কি করতে পারে? সুদীপাকে কি আটক করবে? সুদীপাকে কি আবার ধরে নিয়ে যাবে? নাকি এর পরবর্তী পর্বে মানে সুদীপা আবারও নতুন রূপে নতুন ভাবে কিন্তু তাদের কাছে আবার নতুন প্ল্যান করে ধরা দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও।